আজকে শুরু হতে চলেছে আমাদের দার্জিলিং যাত্রা। কৃষ্ণনগর থেকে রাতের বাসে প্রায় পুরো উত্তরবঙ্গ পেরিয়ে পৌঁছে যাব পাহাড়ের শহর দার্জিলিংয়ে। সারা রাত বাসের জার্নি, পাহাড়ে পৌঁছানোর এক্সাইটমেন্ট, কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় গেলাম, কি দেখলাম আর কি খেলাম, সব মিলিয়ে আজকের ভিডিও হতে চলেছে একদম সিনেম্যাটিক ট্রাভেল এক্সপিরিয়েন্স। এখন সময় সন্ধে 7:30 আর আমি এসে গেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। আর আমাদের বাসের নাম নিউ মাসিবানি। আজ আমরা যাচ্ছি দার্জিলিং। বাস ছাড়বে রাত 7:45-এ। আমরা টিকিট বুক করেছিলাম yatra.com থেকে। আমরা পুশব্যাক সিট নিয়েছিলাম, তাই প্রতি পার্সন ভাড়া পড়েছিল 865 টাকা। আপনারা চাইলে স্লিপারও নিতে পারেন। স্লিপারের ভাড়া ওই 1300-1400 টাকা করে পড়বে। সত্যি বলতে পাহাড় যাওয়ার এক্সাইটমেন্ট আলাদা লেভেলেই হয়, স্পেশালি যখন রাতের বাসের জার্নি থাকে, তখন পুরো ভাইবসটাই অন্যরকম। এই ধরনের নাইট জার্নিতে একটা অ্যাডভেঞ্চার ফিলিং থাকে, কারণ সকালে ঘুম ভাঙলেই কমপ্লিটলি অন্য একটা জায়গা। আমরা উইন্ডো সিট নিয়েছিলাম কারণ রাতে হাইওয়ে লাইটস দেখতে দেখতে ট্রাভেল করার ফিলিংসটাই আলাদা। একটা জিনিস নোটিস করলাম, বাসে অলরেডি অনেক প্যাসেঞ্জার উঠে গেছে, মানে দার্জিলিং আর নর্থ বেঙ্গলের রুটের ডিমান্ড যথেষ্ট ভালো। ঠিক রাত 7:45 আমাদের বাস কৃষ্ণনগর থেকে জার্নি শুরু করে দিল। ধীরে ধীরে শহরের আলো পিছিয়ে পড়ে যাচ্ছে আর সামনে অপেক্ষা করছে পাহাড়। লং বাস জার্নির একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে যখন ডেস্টিনেশনটা হয় দার্জিলিং। আজ রাতে প্রায় 10-11 ঘন্টার জার্নি। যদি ট্রাফিক না থাকে তাহলে সকাল 6টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। রাত বাড়ার সাথে সাথে হাইওয়ে পুরো অন্যরকম হয়ে যায়, চারিদিকে শুধু গাড়ির লাইট আর এন্ডলেস রোড। রাত 10টা নাগাদ এই বাসটা বহরমপুরে দাঁড়ালো একটি দোকানে রাতের ডিনারের জন্য। 20-25 মিনিট ব্রেক দিয়ে আবার চলতে শুরু করলো বাস। বাসের জার্নির সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনি স্লোলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়ে যাচ্ছেন, আর এই ট্রানজিশনটা ফিল করা যায়। অনেকেই ট্রেন প্রেফার করেন, কিন্তু বাস জার্নিরও একটা র ট্রাভেল এক্সপিরিয়েন্স আছে। এখন রাত অনেক হয়ে গেছে, বাসের ভেতরে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার এখনো ঘুম আসছে না, কারণ মাথায় শুধু একটাই কথা ঘুরছে, কাল সকালেই পাহাড় দেখতে পাবো। সকাল ঠিক 5:20 আমরা শিলিগুড়ি বাস স্টপে পৌঁছালাম। রাতভর বাসের জার্নি আর শরীরের ক্লান্তি থাকলেও পাহাড়ে পৌঁছানোর এক্সাইটমেন্ট একদম পিকে। বাস থেকে লাগেজ নামিয়ে আমরা শেয়ার ক্যাবের খোঁজ করলাম। দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার ক্যাবের ভাড়া পড়লো মাত্র 250 টাকা পার পার্সন। সবকিছু মিলিয়ে 5:30টার মধ্যে আমরা ক্যাবে উঠে পড়লাম, আর তারপরে শুরু হলো আসল পাহাড়ি অ্যাডভেঞ্চার। সকালবেলার ওয়েদারটা ছিল একদম পারফেক্ট। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আকাশে হালকা মেঘ, আর মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছিল। এই ওয়েদারে পাহাড়ি রোড ট্রিপের ফিলিংসটাই আলাদা। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছিয়ে পড়ে যাচ্ছে, আর সামনে দেখা দিতে শুরু করেছে পাহাড়ের প্রথম ঝলক। সত্যি বলতে দূরের পাহাড়গুলো প্রথমবার চোখে পড়ার মুহূর্তটা ভাষায় বোঝানো যাবে না। কিছুক্ষণ পর আমরা শুকনা মোড় ক্রস করলাম। এখান থেকেই যেন অফিসিয়ালি পাহাড় জার্নি শুরু হয়ে যায়। রাস্তার এক পাশে সবুজ জঙ্গল আর অন্য পাশে পাহাড়ের দৃশ্য। মনে হচ্ছে জানলার বাইরে তাকিয়ে থাকলে সময় কেটে যাবে। মাঝে মাঝে হালকা বৃষ্টি পুরো অ্যাটমসফিয়ারটাকে আরো সিনেম্যাটিক করে তুলছে। এরপর আমরা রোহিণীর রোড ধরে উপরে উঠতে শুরু করলাম। রোড কন্ডিশন সত্যিই খুব ভালো ছিল, আর সবচেয়ে বড় কথা, কোথাও কোনো ট্রাফিক জ্যাম ছিল না। ধীরে ধীরে আমরা কার্শিয়াংয়ের দিকে এগোতে থাকলাম। পাহাড়ি বাড়ি, মেঘে ঢাকা রাস্তা আর সকালের শান্ত পরিবেশ, সবকিছু যেন পোস্টকার্ডের মতন সুন্দর লাগছিল। এরপর সোনারা ক্রস করার সময় টেম্পারেচার আরও একটু নেমে গেল। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া বলে দিচ্ছিল আমরা এখন সত্যি পাহাড়ের অনেক উপরে উঠে এসেছি। আর দেখতে দেখতে সকাল 7:30টায় আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশন। বিশ্বাসই হচ্ছিল না, শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত পুরো জার্নিটা এতটা স্মুথ ছিল। না কোনো বড় ট্রাফিক, না কোনো আনএক্সপেক্টেড ডিলে, সবকিছু একদম পারফেক্ট চলছিল। কিন্তু আমরা তখনও জানতাম না আসল চ্যালেঞ্জটা এখনো বাকি ছিল। ঘুম থেকে দার্জিলিং ম্যাল রোডের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। শুনতে খুবই ছোট লাগে, তাই না? কিন্তু এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ 7 কিলোমিটার। ঘুম ক্রস করার কিছুক্ষণ পর থেকেই শুরু হলো বিশাল ট্রাফিক জ্যাম। গাড়ি কয়েক মিনিট এগোচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার একটু এগোচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। সকাল 7:30টায় ঘুম পৌঁছেছিলাম, কিন্তু দার্জিলিং পৌঁছাতে বেজে গেল সকাল 10টা। মাত্র শেষ 7 কিলোমিটার যেতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় সময় লাগলো 4.5 ঘন্টা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে চাই, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসছেন অথবা মেয়েরা যারা দার্জিলিংয়ে আসছেন। ট্রাফিক জ্যামের সময় রাস্তায় পাবলিক টয়লেট নেই বললেই চলে। ওয়াশরুম ব্যবহার করতে হলে পেট্রোল পাম্প বা রোড সাইড হোটেলই ভরসা। তাই জার্নি শুরু করার আগে এই কথাটা মাথায় রাখলে সুবিধা হবে। অবশেষে সকাল 10টায় আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ম্যাল রোডে। দীর্ঘ ট্রাফিক জ্যাম, ক্লান্তি আর অপেক্ষার পর দার্জিলিংয়ের ঠান্ডা হাওয়া যেন সব কষ্ট এক মুহূর্তেই দূর করে দিল। অনেকক্ষণ ক্যাবে বসার পর পা দুটো যেন একটু স্ট্রেচ করার অপেক্ষায় ছিল, তাই লাগেজ নিয়ে আমরা হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের স্টের নাম মাউন্টেন ম্যানর।
মল রোড থেকে মাত্র 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই অবস্থিত। মহাকাল হোটেলের পাশ দিয়ে একটা রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে, সেই রাস্তা ধরেই আমরা হোমস্টের দিকে এগোতে থাকলাম। চারপাশের ঠান্ডা হাওয়া, পাহাড়ি বাড়ি আর দার্জিলিং এর সেই পরিচিত ভাইবস। সত্যি বলতে জার্নির ক্লান্তিটা তখন ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছিল। হোমস্টের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে এখান থেকেও কল করে বুকিং করতে পারো। হোমস্টেতে পৌঁছে জানতে পারলাম আমাদের রুম একদম টপ ফ্লোরে, তাই লাগেজ নিয়ে কয়েক ধাপ নয়, বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হলো। কিন্তু উপরে উঠে বুঝতে পারলাম এই ভিউটার জন্য এতটা ওঠা একদম ওয়ার্থ ইট ছিল। ব্যালকনিতে দাঁড়াতেই সামনে দেখা গেল পুরো শহরটা, আর অন্যদিকে সবুজ বনভূমি। মেঘ, পাহাড় আর শহরের কম্বিনেশনটা এতটাই সুন্দর ছিল যে কিছুক্ষণ শুধু দাঁড়িয়েই দেখতে ইচ্ছা করছিল। এবার দেখিয়ে দিই আমাদের রুম। আমরা নিয়েছিলাম ট্রিপল অকুপেন্সি রুম। ঘরে ছিল একটা ছোট্ট কমফোর্টেবল ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। রুমের ইন্টেরিয়রটাও বেশ সুন্দর আর ওয়েল মেনটেন ছিল। এছাড়াও ছিল একটা ওয়ার্ড্রোব, মিরর, টি টেবিল, মানে শর্ট ট্রিপের জন্য যা যা দরকার সবই ছিল। বাথরুমটাও যথেষ্ট ক্লিন অ্যান্ড মডার্ন। ভেতরে ছিল একটা সুন্দর বেসিন, মিরর আর গিজারও। সব বেসিক অ্যামিনিটি সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। লোকেশন, রুম, কমফোর্টেবল আর ভিউ সবকিছু মিলিয়ে প্রথম ইমপ্রেশনেই আমার সত্যিই ভালো লেগে গেছে। আমাদের রুম রেন্ট পড়েছিল 1865 টাকা উইথ জিএসটি। রাতভর বাস জার্নি, তারপর পাহাড়ের রোড ট্রিপ, তাই ফ্রেশ হওয়ার খুব দরকার ছিল। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে আর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিং এক্সপ্লোর করতে। তখন দুপুর প্রায় 12:30 বাজে। সকালে শিলিগুড়ি থেকে ক্যাব জার্নি শুরু করার পর থেকে আমরা কিছু খাইনি, তাই প্রথম কাজ ছিল একটা ভালো খাবারের দোকান খুঁজে বের করা। হোটেল থেকে একটু এগিয়ে মহাকাল হোটেলের ঠিক পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখতে পেলাম, নাম নাবাং রেস্টুরেন্ট। দোকানটা খুব বড় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কোজি লাগছিল, তাই বেশি না ভেবে সেখানেই বসে পড়লাম। আমরা অর্ডার করলাম দার্জিলিংয়ের দুটো জনপ্রিয় খাবার, একটা থুপ্পা আর একটা শেফালি। থুপ্পাটার দাম ছিল 120 টাকা আর শেফালিটার দাম ছিল 140 টাকা। সত্যি বলতে থুপ্পাটা অসাধারণ ছিল। ঠান্ডা আবহাওয়ায় গরম গরম স্যুপ নুডলসের কম্বিনেশনটা একদম পারফেক্ট লাগছিল। আর শেফালিটার টেস্টও খুব ভালো ছিল, তবে পার্সোনালি আমার মনে হয়েছে সাইজের তুলনায় 140 টাকা একটু বেশি। তবুও ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। যারা লোকাল টিবেটান ফুড ট্রাই করতে চান তাদের জন্য এই জায়গাটা খারাপ নয়। পেট ভরে লাঞ্চ করার পর আমরা চলে গেলাম দার্জিলিং ম্যালে। আর ম্যালে ঢুকেই চোখে পড়লো সেই আইকনিক কেভিন্টার্স। দার্জিলিংয়ের আগেও এসেছি, কিন্তু কেভিন্টার্সে কখনো আইসক্রিম খাইনি, তাই গরম না থাকলেও কেভিন্টার্সের আইসক্রিম মিস করতে চাইনি। তাই আমরা একটা মিক্স সফটি অর্ডার করে নিলাম, দাম ছিল মাত্র 40 টাকা। এছাড়াও ভ্যানিলা, স্ট্রবেরি ফ্লেভারও অ্যাভেলেবেল ছিল। আর কেভিন্টার্সের আইসক্রিম নিয়ে নতুন করে কিছু বলার নেই, সিম্পল, ক্রিমি আর সত্যিই খুব ভালো লেগেছিল। এরপর চলে গেলাম দার্জিলিংয়ের আরেকটা আইকনিক জায়গার সামনে, গ্লিনারিস। আমার মনে হয় দার্জিলিং এসে গ্লিনারিসের সামনে ফটো না তুললে ট্রিপটা যেন কমপ্লিটই হয় না। তাই আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম আর তখনই ঠিক করলাম আজকের রাতের ডিনারটা এখানেই করব। এরপর আমরা ধীরে ধীরে পুরো দার্জিলিং ম্যাল ঘুরতে শুরু করলাম। কেউ ঘোড়ায় চড়ছে, কেউ ফ্যামিলি নিয়ে আড্ডা দিচ্ছে, কেউ আবার পাহাড়ের ভিউ উপভোগ করছে। দার্জিলিং ম্যালের সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে তাড়াহুড়ো বলে কিছু নেই, সবাই যেন নিজের মতন করে সময় কাটাতে আসছে। ঘুরতে ঘুরতে আমরা কয়েকটা দোকানেও ঢুকলাম আর স্মৃতি হিসেবে কিনে নিলাম দুটো ফ্রিজ ম্যাগনেট। ছোট জিনিস হলেও বাড়ি ফিরে এগুলো দেখলেই পুরো দার্জিলিং ট্রিপের কথা মনে পড়ে যাবে। দার্জিলিং মল রোডে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে, কিন্তু মল রোডের একদম পাশে একটা হিডেন প্লেস আছে যেটা অনেকেই খেয়াল করেন না। দার্জিলিং মল ঢুকতেই ডান দিকে একটা ছোট্ট সিঁড়ি চোখে পড়বে। সিঁড়ি দিয়ে একটু নিচে নামতেই পুরো ভিউটাই বদলে গেল। মলের ভিড় আর কৌতূহল যেন মুহূর্তেই হারিয়ে গেল। আর সামনে খুলে গেল এক অপূর্ব ভ্যালি ভিউ। দূরে পাহাড়, নিচে সবুজে ঢাকা উপত্যকা আর ঠান্ডা বাতাস। কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে ভিউটাই উপভোগ করছিলাম। তারপর নিচে সরু রাস্তা ধরে একটু এগোতেই চোখে পড়ে গেল একটা ছোট্ট মনেস্ট্রি। আকারে খুব বড় না, কিন্তু জায়গাটার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। দেখলাম অনেক লোকাল মানুষ এখানে এসে প্রণাম করে যাচ্ছে। চারপাশটা এতটাই শান্ত আর নিরিবিলি ছিল যে মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে বয়ে যাচ্ছে। মনেস্ট্রির সামনে একটা ছোট্ট বেঞ্চ ছিল, আমরা সেখানেই বসে পড়লাম। সত্যি বলতে এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। দার্জিলিংয়ের ব্যস্ত মল রোড থেকে মাত্র কয়েক মিনিট দূরে এত সুন্দর একটা শান্ত জায়গা আছে, সেটা না এলে বিশ্বাস করাই কঠিন। কখনো কখনো ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত বড় কোনো টুরিস্ট স্পট নয়, বরং এমন ছোট ছোট অচেনা জায়গায় লুকিয়ে থাকে। আমার কাছে দার্জিলিংয়ের এই হিডেন কর্নারটা ছিল তেমনই একটা জায়গা।
না কোনো ভিড়, না কোনো হইচই, শুধু পাহাড়, হাওয়া আর একরাশ শান্তি। এরপর সামনে একটা ফুচকার দোকান চোখে পড়লো। পাহাড়ে এসে ফুচকা খাবো ভাবিনি, তবুও লোভ সামলাতে পারলাম না। 20 টাকায় 6 পিস ফুচকা দিচ্ছিল, তাই আমিও টেস্ট করে দেখে নিলাম। আর সত্যি বলতে ফুচকাগুলো দারুণ ছিল। আমাদের কলকাতার মতন না, বাট ভালো খেতে ছিল। আপনারা যদি কখনো এদিকে আসেন তাহলে অবশ্যই একবার এই দিদির কাছে এসে ফুচকা ট্রাই করে দেখতে পারেন। সবাই দার্জিলিং মল, চৌরাস্তা, গ্রিনারিজ আর কেবিন টার্স ঘুরে দেখেন, কিন্তু এই সরু শান্ত গলিটা আর এই সুন্দর মনেস্ট্রিটা অনেকেই মিস করে যান। অথচ মলের এত কাছে এমন একটা পিসফুল জায়গা লুকিয়ে আছে যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। হিডেন প্লেস এক্সপ্লোর করার পর আমরা আবার উঠে এলাম মল রোডে। এবার ঠিক করলাম হেরিটেজ ওয়ার্কের দিকে এগোবো। মলের বাঁদিকের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ভানু ভবনের সামনে, আর সেখান থেকেই ঢুকে পড়লাম মহাকাল মার্কেটের ভেতরে। সত্যি বলতে দার্জিলিংয়ে শপিং করতে চাইলে এই মলটা আপনার ভালোই লাগবে। চারিদিকে কত রকমের দোকান, জ্যাকেট, সোয়েটার, উলেন ক্যাপ, শাওয়াল, সোভেনিয়ার, ফ্রিজ ম্যাগনেট, কি নেই এখানে। যারা শীতের পোশাক কিনতে চান বা ট্রিপের স্মৃতি হিসেবে কিছু নিয়ে যেতে চান, তারা অবশ্যই একবার মার্কেটটা ঘুরে দেখতে পারেন। মার্কেট এক্সপ্লোর করার পর আমরা পৌঁছে গেলাম সেন্ট অ্যান্ড্রুস চার্চের সামনে, দার্জিলিংয়ের অন্যতম পুরনো হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে একটা। দুর্ভাগ্যবশত আমরা যখন গিয়েছিলাম তখন চার্চ বন্ধ হয়ে গেছিল, তাই ভেতরে যাওয়ার সুযোগ হয়নি। তবে বাইরে থেকে বিল্ডিংটার আর্কিটেকচার আর সারাউন্ডিং সত্যি দারুণ লাগছিল। এরপর একটু এগিয়ে 3 মাথার একটা মোড় পড়লো। সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে কিছুটা হেঁটে পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। আমরা যখন পৌঁছালাম সামনের দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। দূরে মেঘের ফাঁক দিয়ে পাহাড়ের সারি, আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। এখানে একটা ইনফরমেশন বোর্ড রয়েছে যেখানে কোন দিকে কোন পিক দেখা যায় সেটা সম্পূর্ণ ম্যাপ দেওয়া আছে। আমরাও কিছুক্ষণ এখানে বসে ভিউটা উপভোগ করলাম। আর পাহাড়ে বসে কফি না হলে কি আর চলে। এখান থেকে 30 টাকা দামের 2টো কফির কাপ নিয়ে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে দিলাম। ভোরবেলা আর সন্ধ্যেবেলা এখানে প্রচুর মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভিড় করে। এরপরই শুরু হলো হেরিটেজ ওয়াকের সবচেয়ে সুন্দর অংশ, শান্ত পাহাড়ি রাস্তা, পুরনো হেরিটেজ বিল্ডিংস আর চারদিকের এক অন্যরকম পরিবেশ। রাজভবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময়টা কয়েক দশক পিছিয়ে গেছে। দার্জিলিংয়ের এই অংশটা আমার ব্যক্তিগতভাবে সবথেকে বেশি ভালো লেগেছিল। এখানে ভিড় কম আর প্রকৃত দার্জিলিংকে অনুভব করা যায়। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম নাইট অ্যাঙ্গেল পার্কের গেটে। টিকিট প্রাইস ছিল 25 টাকা পার পার্সন। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই চোখে পড়লো সুন্দর বাগান, নানা রঙের ফুল আর চারপাশে সাজানো সবুজ পরিবেশ। বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে আর বিভিন্ন জায়গায় বেঞ্চ রাখা আছে যেখানে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। আমরাও কিছুক্ষণ বসে চারপাশে পাহাড় আর পরিবেশটাকে উপভোগ করছিলাম। ভেতরে একটা ক্যাফেও রয়েছে, চাইলে এখান থেকে স্ন্যাক্স বা কফি খেতে পারেন। পার্কটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমার মতে দার্জিলিংয়ের এই জায়গাটা একদম মিস করা উচিত নয়। পার্ক থেকে বেরিয়ে আমরা আবার মলের দিকে রওনা দিলাম। তখন বিকেল ধীরে ধীরে সন্ধ্যের দিকে এগোচ্ছে। সূর্যাস্তের শেষ আলো পাহাড়ের গায়ে পড়ছে আর পুরো দার্জিলিং যেন সোনালী রঙে রাঙিয়ে উঠেছে। আমরা দার্জিলিংয়ে সানসেট ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছুক্ষণ দৃশ্যটা উপভোগ করলাম। সত্যি বলতে পাহাড়ের সানসেটের একটা আলাদা ম্যাজিক আছে, যতবার দেখবেন ততবারই নতুন লাগবে। বিকেলে আবার আমরা চলে এলাম দার্জিলিং ম্যাল রোডে। আর ম্যালে ঢুকেই যা দেখলাম, মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর ভিড়। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, পর্যটক, লোকাল মানুষ, ঘোড়ার রাইড, স্ট্রিট পারফর্মার, পুরো মল রোড জমজমাট হয়ে উঠেছে। রাস্তার দুপাশে সারি সারি খাবারের দোকান, কোথাও মোমো, কোথাও কফি, কোথাও বুট, আবার কোথাও গরম গরম স্ন্যাক্স তৈরি হচ্ছে। এত খাবারের মধ্যে প্রথমেই আমাদের নজর গেল মোমোর দিকে। দার্জিলিং এসে মোমো না খেলে তো চলেই না, তাই আমরা অর্ডার করে নিলাম 1 প্লেট মোমো। দাম ছিল 100 টাকায় 10 পিস। সাইজে একটু ছোট হলেও টেস্টটা কিন্তু সত্যিই ভালো ছিল। ঠান্ডা আবহাওয়ায় গরম গরম মোমোর মজাই আলাদা। এরপর আমরা ট্রাই করে নিলাম সেল রুটি। দার্জিলিং এ এই প্রথমবার এটা খাওয়া। চাল গুঁড়ো আর সুজি দিয়ে তৈরি এই ট্রেডিশনাল ফুডটা দেখতে অনেকটাই মালপোয়ার মতন। প্রতিটা পিসের দাম ছিল 20 টাকা। খেতেও বেশ ইউনিক ছিল, মিষ্টি আর ক্রিস্পি টেক্সচারের কম্বিনেশনটা বেশ ভালো লেগেছিল। আপনারা যদি দার্জিলিং আসেন একবার অন্তত সেল রুটি ট্রাই করে দেখতে পারেন। এরপর আমরা মল রোডের পাশ থেকে ডক্টর জাকির হোসেন রোড ধরে আরো সামনে এগিয়ে গেলাম। উদ্দেশ্য একটাই, আরো কিছু স্ট্রিট ফুড খুঁজে বের করার। রাস্তায় প্রচুর ভুট্টার দোকান দেখতে পেলাম, দাম মাত্র 7 টাকা। আর একটু এগোতেই কাবাব, রোল, বিভিন্ন ধরনের স্ন্যাক্স চোখে পড়লো। সত্যি বলতে এই রাস্তা ধরে হাঁটলেই বারবার কিছু না কিছু খেতে ইচ্ছা করছিল। হাঁটতে হাঁটতে দেখলাম অনেক লোকাল হ্যান্ডমেড উলেন সোভেনিয়ার্স বিক্রি হচ্ছে।
হাতের তৈরি টুপি, গ্লাভস, শলস আর ছোট ছোট ডেকোরেটিভ আইটেম। এই ধরনের জিনিসগুলো গিফট হিসেবে নিয়ে যাওয়ার জন্য দারুণ। আরেকটু এগোতেই দেখতে পেলাম একের পর এক বেকারি, যেখানে বিভিন্ন ধরনের মাফিনস, বিস্কিট, কেকস ইত্যাদি ডিসপ্লে করা ছিল। এত সুন্দর ডিসপ্লে দেখে আমরা ঠিক করলাম একটা বেকারিতে ঢুকে একটু এক্সপ্লোর করা যায়। অনেক রকমের মাফিনের মধ্যে আমার নজর গেল ব্লুবেরি মাফিনের দিকে, তাই আর দেরি না করে একটা অর্ডার করে ফেললাম। আর সত্যি বলতে খেতে অসাধারণ ছিল। সফট স্পঞ্জি ব্লুবেরি ফ্লেভার আর ফ্রেশ ট্রেস, একদম পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স। এরপর মলের পাশে একটা ছোট্ট দোকান থেকে আমরা ভেজ চাউমিন অর্ডার করলাম। অর্ডার তৈরি হতে একটু সময় লাগছিল, তাই অপেক্ষা করতে করতে আমরা বসে এক কাপ দার্জিলিং টি ট্রাই করলাম। পাহাড়ের ঠান্ডা আবহাওয়ায় বসে এক কাপ গরম দার্জিলিং টি, এই অনুভূতিটা সত্যিই আলাদা। আর কিছুক্ষণ পর আমাদের ভেজ চাও চলে এলো। গরম গরম চাউমিন আর পাহাড়ি ওয়েদার, এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি হতে পারে। এইভাবে দার্জিলিং এ আমাদের বিকেলটা দারুণ কেটে গেল। স্ট্রিট ফুড, চা, পাহাড়ি রাস্তা আর শহরের সুন্দর পরিবেশ, সবকিছু মিলিয়ে দিনটা বেশ মেমোরেবল হয়ে রইল। এরপর আমরা হোমস্টেতে ফিরে এলাম। সারাদিন এত হাঁটাহাঁটি আর ঘোরাঘুরির পর শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই রাতে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা হোমস্টেতেই ব্রেকফাস্ট করে নিলাম। গরম গরম লুচি, ছোলার ডাল, আলু ভাজা আর সঙ্গে এক কাপ দার্জিলিং টি। সত্যি বলে পাহাড়ে বসে সকালের নাস্তার মজাটাই আলাদা। সাধারণ খাবারে যেন আরো সুস্বাদু লাগে। ব্রেকফাস্টের পর আমরা রেডি হয়ে নিলাম। শুধু বারবার মনে হচ্ছিল আরেকটা দিন যদি এখানে থাকতে পারতাম, কিন্তু এবার ফেরার সময় এসে গেছে। তাই আমরা বেরিয়ে পড়লাম ঘুম স্টেশনে শেয়ার ক্যাবের উদ্দেশ্যে। কিন্তু বাইরে বেরিয়ে বুঝতে পারলাম পরিস্থিতিটা সহজ নয়। চারিদিকে প্রচন্ড ভিড় আর রাস্তায় লম্বা ট্রাফিক জ্যাম। প্রাইভেট ক্যাবগুলো শুধু ঘুম পর্যন্ত যাওয়ার জন্য 500 টাকা ভাড়া চাইছিল। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরও আমরা কোনো শেয়ার ক্যাব পেলাম না। তখনই ঠিক করলাম গাড়ির জন্য অপেক্ষা না করে দার্জিলিংটা একটু হেঁটেই এক্সপ্লোর করা যাক। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং রেল স্টেশনে। এখান থেকেই দূরের কাঞ্চনজঙ্ঘার একটা ঝলক দেখা যাচ্ছিল, আর নিচের ভ্যালির ভিউটাও ছিল অসাধারণ। ঠিক তখনই ঘুম থেকে একটা টয় ট্রেন ফিরে আসছিল। দূর থেকে হুইসেলের শব্দ, তারপর ধীরে ধীরে ধোঁয়া উঠছে। ইঞ্জিনটা যখন স্টেশনে ঢুকলো, সেই দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল, যেন দার্জিলিং এর পুরো ইতিহাসটা চোখের সামনে জীবন্ত হয়ে উঠলো। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ডালি মনেস্ট্রিতে। প্রায় 6 কিলোমিটার হেঁটেছিলাম আমরা। 2 ঘন্টা লেগেছিল হেঁটে আমাদের এখানে পৌঁছাতে, বিকজ আমাদের সাথে একটা লাগেজ ছিল। লাগেজ না থাকলে হয়তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম, বাট ওই লাগেজ টানতে টানতে আমাদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর খিদেও পেয়েছিল, তাই ডালি মনেস্ট্রি পৌঁছাবার আগেই আমরা একটা ছোট্ট দোকান দেখে ম্যাগি খেতে ঢুকলাম। 1 প্লেট ম্যাগি 50 টাকা, বাট খেতে ভালো ছিল। দার্জিলিং এসে যদি ম্যাগি না খাই তাহলে ট্রিপটা অসম্পূর্ণ রয়ে যায়। ডালি মনেস্ট্রিতে এসে জানতে পারলাম সৌভাগ্যবশত সেদিন ছিল পূর্ণিমা। স্থানীয় মানুষদের কাছে দিনটা খুব বিশেষ ছিল। অনেকেই ট্রেডিশনাল ড্রেস পরে মনেস্ট্রিতে এসেছিলেন। দেখলাম সবাই বুদ্ধ মূর্তির মাথায় জল ঢালছেন। তাদের বিশ্বাস এই দিনটা বুদ্ধের মাথায় জল ঢাললে জীবনের সব পাপ ধুয়ে যায়। ভেতরে ঢুকতেই একদম অন্যরকম পরিবেশ অনুভব করলাম। চারিদিকে মন্ত্রপাঠের শব্দ, অনেক মঙ্ক প্রার্থনায় ব্যস্ত, আর অনেক মানুষ খাবার, পোশাক ও বিভিন্ন জিনিস দান করছেন। মনেস্ট্রির প্রতিটা স্তম্ভে অসাধারণ কারুকার্য করা ছিল। এমনকি ছাদের দিকেও এত সুন্দর আর্টওয়ার্ক ছিল যে বারবার তাকিয়ে দেখতে ইচ্ছা করছিল। আর বাইরের টেরিস থেকে ভ্যালির যে ভিউটা ছিল সেটা এক কথায় অসাধারণ। এখানে একটা মিউজিয়াম আর ক্যাফেও আছে, তাই চাইলেও আরো কিছুক্ষণ সময় সহজেই কাটিয়ে দেওয়া যায়। আমরাও বেশ কিছুক্ষণ এই শান্ত পরিবেশে সময় কাটালাম। ডালি মনেস্ট্রি থেকে যখন বেরোলাম প্রায় 2টো বাজে, তাই আর হেঁটে হেঁটে ঘুমের দিকে আমরা যাইনি। শিলিগুড়ির জন্য শেয়ার ক্যাবের অপেক্ষা করলাম। অবশেষে আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য একটা শেয়ার ক্যাব পেয়ে গেলাম। ভাড়া ছিল 250 টাকা পার পার্সন। 2:30 নাগাদ আমরা ক্যাবে উঠলাম এবং প্রায় 5টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। শিলিগুড়ি পৌঁছে প্রথমেই একটা রাস্তার ধারে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আর অর্ডার করে নিলাম চিকেন থালি। সারাদিনের ঘোরাঘুরির পর খাবারটা সত্যি দারুণ লাগছিল। খাওয়া শেষ করেই আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। সন্ধে 6:45 আমাদের বাস ছেড়ে দিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে। বাসের জানলার বাইরের অন্ধকার রাস্তা আর মাথার ভেতরে ঘুরছিল গত কয়েক দিনের অসংখ্য স্মৃতি। পাহাড়ের রাস্তা, টয় ট্রেন, মল রোড, ডালি মনেস্ট্রি আর দার্জিলিং এর সেই ঠান্ডা হাওয়া। রাতে সন্ধ্যে সাসপেন্স শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আর ভোর 5টার দিকে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। একটা সুন্দর সফর শেষ হলো, কিন্তু সঙ্গে রয়ে গেল অসংখ্য স্মৃতি, অভিজ্ঞতা আর নতুন গল্প। আবার কোনো এক নতুন পাহাড়, নতুন রাস্তা আর নতুন গন্তব্য নিয়ে দেখা হবে পরের ভ্রমণে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনার পরের ড্রিম ডেস্টিনেশন কোনটা।